সুপ্রিয় দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ কিছু দু একটা আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো। যে আপডেটগুলো হচ্ছে এরকম যে H1B ভিসা যেটা আছে প্রক্রিয়ায় কি পরিবর্তন এসছে সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং ভাওয়াভিত্তিক গ্রিন কার্ডের অপব্যবহার বন্ধে ইউএসসিআইএস এর নতুন নীতি কি সেইগুলো ব্যাখ্যা করে আজকে আমরা জানাবো। এবং তবে মূল আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে আইস অ্যাসাইলাম আবেদনকারীদের তৃতীয় দেশে পাঠাতে চায়। এই যে তৃতীয় দেশে পাঠানোর যে প্রক্রিয়াটি, এর আইনি চ্যালেঞ্জ কি, এটা থেকে কিভাবে রক্ষা পেতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। হাতে যদি সময় থাকে তাহলে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি, বিশেষ করে নিউ ইয়র্কের দুর্ঘটনার বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই সমস্যা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি আহসান হাবিব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং টিভিএন 24 দর্শকদেরকে হ্যাপি হলিডেজ এবং মেরি ক্রিসমাস। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রি এবং আজকে সরকারি ছুটির দিন, আনন্দের দিন, উৎসবের দিন। কারণ ধর্ম জারি হোক, আমরা সবাই সব ধর্মই পালন করি, আনন্দ করি, সেগুলো উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের দুটো আপডেট আপনি দিবেন, বিশেষ করে H1B ভিসা প্রক্রিয়া কি পরিবর্তন এসছে এবং ভাওয়া ভিত্তিক গ্রিন কার্ডের অপব্যবহার বন্ধে ইউএসসিআইএস কি নতুন নীতিমালা জারি করেছে সেটিও ব্যাখ্যা করবেন। তবে মূল আলোচনা যেটা আমরা বলেছি, আইস অ্যাসাইলাম আবেদনকারীদের তৃতীয় দেশে পাঠাতে চায়, এর আইনি চ্যালেঞ্জটা কি সেটাও আপনি কথা বলবেন। এটি বলার আগে, এই দুটো বিষয় শুরু করার আগে এই মূল বিষয়ের আলোচনায় একটু আমি ব্যাখ্যা করতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু আইনগত নয়, বরং এটি গভীরভাবে মানবিকও বটে। যারা যুদ্ধ, নির্যাতন, রাজনৈতিক সহিংসতা কিংবা জীবননাশের ভয় থেকে পালিয়ে আমেরিকার দরজায় এসে দাঁড়িয়েছেন, তারা এসেছেন একটি আশায়, নিরাপত্তার আশায়, ন্যায় বিচারের আশায়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি আইএসের পক্ষ থেকে আদালতে এমন একটি আবেদন করা হচ্ছে যেখানে বলা হচ্ছে এই অ্যাসাইলাম আবেদনকারীদের আমেরিকায় নয়, বরং তৃতীয় কোনো দেশে পাঠানো হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মানুষটি নিজের দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন, সেখানে তাকে যদি তার দেশের মতোই আরেকটি তৃতীয় দেশেই যেতে হয়, এবং সেই দেশটিও যদি হয় তার জন্যে অনিরাপদ, এবং সেখানে যদি তার কোনো পরিবার না থাকে, আইনি সুরক্ষা না থাকে, এমনকি জীবনহানির ঝুঁকি থাকে, তাহলে আইন কি সেখানে নীরব থাকতে পারে? আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব এই ধরনের আবেদনের পেছনে আইএসের কি যুক্তি আছে, আইন কি বলে, এবং একজন অ্যাসাইলাম আবেদনকারী কিভাবে আইনের ভেতর থেকেই আইন ব্যবহার করে আইএসের এই আবেদনের বিরুদ্ধে লড়াই করতে পারেন। তাই আজকের আলোচনা শুধু কাগজে কলমে নয়, বরং এটি মানুষের জীবন, ভবিষ্যৎ এবং ন্যায় বিচারের প্রশ্ন। আর এই গুরুতর ও সময়োপযোগী বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ অ্যাটর্নি, যিনি প্রতিদিন আদালতে এই বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। তো দর্শক, চলুন আজকের মূল আলোচনা শুরুর আগে ইমিগ্রেশনের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে শুরু করি। আইএস অ্যাসাইলাম আবেদনকারীদের তৃতীয় দেশে পাঠাতে চান, আর আমরা আইন আর মানবতার মাঝখানে দাঁড়িয়ে সত্যটা জানার চেষ্টা করি। অ্যাটর্নি আহসান হাবিব, আজকের মূল বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছে, আপনার কাছে শুরু করতে চাই ইমিগ্রেশনের আপডেট দিয়ে, তারপরে মূল বিষয়ে আসতে চাই। অ্যাটর্নি আহসান হাবিব। জি, ধন্যবাদ। এই গত এক সপ্তাহের ভিতরেই ইম্পর্টেন্ট আপডেট এসেছে ইমিগ্রেশনে, বিশেষ করে H1B ভিসা। আপনারা জানেন যে যারা স্পেশালিটি অকুপেশন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা কিন্তু H1B ভিসার মাধ্যমে এখানে নন ইমিগ্রেন্ট একটা ভিসায় ওনারা এখানে স্থায়ী হওয়ার একটা সুযোগ থাকে।
এই ভিসাটাকে আগে যেটা করা হতো সেটা লটারির মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হতো। টপ অ্যান্ড লটারি হতো র্যান্ডমলি, এই লটারি থেকে তারা 65,000 বা কোনো কোনো বছর একটু বেশি অ্যাপ্লিকেন্টকে তারা সিলেক্ট করতো। এই গত পরশু দিন ইউএসসিএস তারা বলেছে যে তারা এই লটারিটি আর বহাল রাখবে না। মিনস সামনের বছর ফেব্রুয়ারি থেকে লটারির পরিবর্তে মেরিট বেসড সিলেকশন তারা করবে, এবং ডিপেন্ড করবে যার বেতন যত বেশি অফার করা হবে বা যে অ্যাপ্লিকেন্টের এক্সপিরিয়েন্স, স্কিল এবং নলেজ যত বেশি, তাকে কিন্তু সিলেক্ট করা হবে। এটাকে বলা হচ্ছে যে মেরিট বেসড প্রসেস ইনস্টেড অফ লটারি বা র্যান্ডম প্রসেস। এটার কারণে যেটা হবে, যারা নিউ গ্রাজুয়েট, যারা মাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন বা যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কাজের, আর যাদেরকে খুব একটা উচ্চ বেতন অফার করা হয় না, তারা কিন্তু বঞ্চিত হতে পারেন। এবং যেসব কোম্পানির বেশি বেতন দেওয়ার মতো রিসোর্স আছে বা যেসব ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স অনেক বেশি বা যারা বেশি স্যালারি পাবেন, তারাই কিন্তু শুধুমাত্র নিচনবিতে টিকে থাকবেন এবং বাকিরা কিন্তু ঝরে পড়বেন। তো এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এবং রিসেন্টলি ওয়াশিংটন ডিসি ফেডারেল কোর্টে মামলা হয়। সেই মামলায় কিন্তু আদালত আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে রায় দেয়। আরো কিছু মামলা এটা নিয়ে পেন্ডিং আছে, অন্যান্য কোর্টে পেন্ডিং আছে। এগুলোর উপর নির্ভর করবে আসলে রুলটা কি আসলে আলটিমেটলি টিকবে নাকি ওটা টিকবে না। যদি টিকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু H-1B ভিসা পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে, বিশেষ করে যারা রিসেন্ট গ্রাজুয়েট এবং যাদেরকে ঢুকলে খুব বেশি বেতন অফার করবে না, তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আগের মতো র্যান্ডম যে লটারি সিস্টেম, সেই লটারি সিস্টেমে থাকবে না। কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো ব্যতিক্রম, যেমন যদি এমপ্লয়ার যদি নন প্রফিট হয়, কোনো নন প্রফিট অর্গানাইজেশন হয়, সেক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য নয়। যদি নন প্রফিট হয় সেক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। বা যদি এমপ্লয় যদি কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হয়, যেমন কোনো ইউনিভার্সিটি হয় বা কোনো গবেষণা প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা অগ্রাধিকার পাবেন। তারা এই নিয়মের আন্ডারে, এই নিয়মের আওতায় পড়বেন না। তারা কি তাদের নিজস্ব আইনে তারা নিতে পারবে? কারণ নন প্রফিটদের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেওয়া হয়, তারা এই কোটার মধ্যে তারা পড়েন না, তারা কোটার বাইরে থাকেন আর কি। একটা আপডেট আমি দিব, সেটা হচ্ছে যে ভাওয়া, আপনারা জানেন যে ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্টের স্পাউসরা ভাওয়ার আবেদন করতে পারেন যদি তারা ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট স্পাউস, স্বামী অথবা স্ত্রী কর্তৃক যদি শারীরিক বা মানসিকভাবে নির্যাতিত হন, তাহলে তারা ভাওয়া মাধ্যমে তারা কিন্তু গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিন্তু ইউএসসিএস সাম্প্রতিক একটা রিপোর্টে, এটা সম্ভবত গতকালকে রিপোর্টটা এসেছে, তারা বলেছে যে এই প্রসেসটাকে ব্যাপকভাবে অ্যাবিউজ করা হচ্ছে বা অনেক ফ্রড করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে স্পাউস হয়তো নির্যাতন করে না, তবু তারা নির্যাতন ব্যাপারে তারা এলিগেশন এনে তারা কিন্তু এই ভাওয়া যে ভিসাটি আছে বা ভাওয়া যে আবেদনটি আছে, সেই আবেদনটি করে থাকে। এইসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লিমিটেশন ছিল ইউএসসিএস যে নির্যাতনকারী তার সাথে যোগাযোগ করতে পারতো না, তার ইন্টারভিউ নিতে পারতো না। তো ইউএসসিএস গত পরশুদিন যে নীতিমালাটি প্রদান করেছে, সেই নীতিমালা তারা বলেছে ইউএসসিএস চাইলে যে নির্যাতনকারী স্বামী বা স্ত্রী তার সাথে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করে ভাওয়া পিটিশনে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো যাচাই বাছাই করে বা ভেরিফাই করে তারা পিটিশনের মেরিট কেমন আছে সেটা যাচাই করবে। সেক্ষেত্রে যদি মিথ্যা তথ্য দিয়ে ভাওয়া আবেদন করে, যেমন কাউকে যদি নির্যাতন করা হয়নি, নির্যাতনের সে আবেদন করে, সেক্ষেত্রে কিন্তু ভাওয়া পিটিশনটি বাতিল বলে গণ্য হবে বা ভাওয়া পিটিশনটি অ্যাপ্লিকেবল হবে না। ইভেন কি এই ভাওয়ার মাধ্যমে যারা অলরেডি গ্রিন কার্ড বা সিটিজেনশিপ পেয়েছেন, তাদেরও ফাইল রিভিউ করা হবে এবং তারা নির্যাতনকারী স্বামী বা স্ত্রীর সাথে কথা বলে যদি ভেরিফাই করতে পারেন যে তথ্য মিথ্যা, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু বাতিল করা হতে পারে। খুবই একটা সিগনিফিকেন্ট চেঞ্জ, কারণ জেনারেলি ইউএসসিআইএস বা ইউএস গভর্নমেন্ট কখনোই যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে অ্যাবিউজার বা যে নির্যাতনকারী, তার সাথে কিন্তু কোনো ধরনের ইনফরমেশন এক্সচেঞ্জ বা তার সাথে কোনো ধরনের
যোগাযোগ কিন্তু করা হতো না, বা গোপনীয়তার বিধানটি কিন্তু খুব শক্ত ছিল। এখন কিন্তু এর গোপনীয়তার বিধানটি আর থাকছে না, বা এই ওয়েবারটি আর থাকছে না। সুতরাং অনেক ভাবা পিটিশন যেগুলো আসলে স্ট্রং না, আর যেগুলো হয়তো বা এভিডেন্স স্ট্রং না, সেগুলো কিন্তু অনেক ডিনায়ালের মুখে কিন্তু পড়তে পারেন। সুতরাং যারা অলরেডি ভাবা পিটিশন করেছেন বা ভাবা পিটিশন করবেন, তারা কিন্তু অবশ্যই এখন যথাযথ প্রমাণ সহকারে কিন্তু এই ভাবা ফাইল করতে হবে। এই প্রসেসটাকে অ্যাবিউজ করার আর কোনো সুযোগ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন দিবে না। তারা খুব শক্তভাবে কিন্তু এটার পিছনে ইনভেস্টিগেশন করবে। ধন্যবাদ। এই হচ্ছে মোটামুটি এই সপ্তাহের ইমিগ্রেশন আপডেট। অনেক ধন্যবাদ অ্যাটর্নি আহসান হাবিব। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুটো ইমিগ্রেশনের উপরে যে আপডেটটা আমরা দিলাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ H1B-র উপরে অনেকেই আমরা এটা সুবিধা গ্রহণ করেছি, তো এখনও সুবিধা গ্রহণ করবে, তবে আগের যে পদ্ধতিতে হতো এখন সেটা আর হচ্ছে না, কিছুটা পরিবর্তন এসছে এবং ভাওয়ার ক্ষেত্রে যাতে অ্যাবিউজ না হয় সেটাও দেখা হচ্ছে। এবার আমরা একটু মূল আলোচনায় এসে দর্শকদের টেলিফোন নেব, সেটা ঠিক, কারণ দর্শকরা অনেক অধৈর্য হয়ে যান, কিন্তু মূল আলোচনাটাও একটু করে নিতে চাই। আপনার কাছে জানতে চাই যে আইএস যখন কোনো অ্যাসাইলাম আবেদনকারীকে থার্ড কান্ট্রি বা তৃতীয় দেশে পাঠানোর আবেদন করে বা আদালতের কাছে আবেদন করছে, তখন আইনি ভিত্তি কি দেখানো হয়? আপনারা রিসেন্টলি শুনবেন যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট বা আইস, তাদের যে আইনজীবী যারা আছেন তাদেরকে বলা হয় যে আইস অ্যাটর্নি বা সরকারি অ্যাটর্নি। তারা ইমিগ্রেশন কোর্টে যে অ্যাসাইলাম মামলাগুলো পেন্ডিং আছে ওগুলোর বিরুদ্ধে তারা রিটার্মিশন মোশন ফাইল করছেন। রিটার্মিশন মানে এখানে জজের কাছে, তারা ইমিগ্রেশন জজের কাছে তারা আবেদন করছেন যে হিয়ারিং এর আগেই তাদের কেসগুলো বাতিল করা হয় এবং তাদেরকে যাতে কোনো তৃতীয় কোনো দেশে, যেমন হন্ডুরাস বা কোনো কোনো ক্ষেত্রে উগান্ডা বা গুয়েতেমালা, এইসব তৃতীয় কোনো বা ইকুয়েডর, এইসব দেশে পাঠানোর কথা বলে তারা আবেদনগুলো ডিসমিস বা খারিজ করে দেওয়ার কথা বলছেন। কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার। যেমন কারো হয়তো বা নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোর্টে একটা আবেদন পেন্ডিং আছে, কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি মোশনটা ফাইল করবে, অনেক সময় তারা 10 দিন সময় দেয়, কোনো কোনো সময় 3 দিন সময় দেয়। 3 দিনের ভিতরে কিন্তু এই মোশনের একটা রেসপন্স বা অ্যান্সার ফাইল করতে হবে। ফাইল না করে তাহলে তার অ্যাসাইলাম আবেদনটি ডিসমিস করে দিতে পারে বা প্রিটারমিট করে দিতে পারে এবং তাকে তৃতীয় কোনো কান্ট্রিতে ডিপোর্ট করার জন্য ডিপোর্টেশন অর্ডার কিন্তু দিয়ে দিতে পারে। এই জন্য যাদেরই এই মুহূর্তে ইমিগ্রেশন কোর্টে কোনো অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, তাদের অ্যাটর্নিদের সাথে আপনারা খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখবেন, কারণ এটা কিন্তু র্যান্ডমলি মোশনটা ফাইল করা হচ্ছে। যদি কারো সামনে মাস্টার হিয়ারিং থাকে বা মেরিটস হিয়ারিং বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং থাকে, র্যান্ডমলি তারা কিন্তু তারা এই মোশনটি ফাইল করছেন। যে কোনো সময় তারা মোশন ফাইল করে এই মোশনের জবাব পাইতে পারে 3 দিনের ভিতরে অথবা 10 দিনের ভিতরে, কারো কারো ক্ষেত্রে 1 মাস সময় দেওয়া হয়। এটার আইনি ভিত্তিটা কি? এর আইনি ভিত্তিটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে কয়েকটা দেশের এগ্রিমেন্ট আছে, ওগুলো যে অ্যাসাইলাম কোঅপারেটিভ এগ্রিমেন্ট, এসসিএ, ওগুলোর আন্ডারে যুক্তরাষ্ট্রের সাথে ওইসব দেশের কন্ট্রাক্ট আছে বা চুক্তি আছে যে আমাদের দেশে যেসব অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে আমরা আমাদের দেশে ডিপোর্ট করে দেবো, যাতে তারা যাতে ওইখানে অ্যাসাইলাম চাইতে পারে, যেমন গুয়েতেমালা, হন্ডুরাস, ইকুয়েডর অথবা উগান্ডা। আগে তো আমরা যতদূর জানতাম 3টা দেশ ছিল, কানাডা, মেক্সিকো, এই ধরনের দিয়ে। এরপরে বোধহয় 17টা না 18 কয়টা যেন হয়েছে, এবং 58টার কাছে বোধহয় আবেদন মানে প্রক্রিয়াধীন আছে, মানে এই ধরনের থার্ড কান্ট্রি চুক্তি করার জন্য। আমরা শুনছি যে এশিয়ার কিছু দেশ যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব দেশের সাথেও এগ্রিমেন্ট করা হচ্ছে যাতে তারা এখানে সাউথ এশিয়ান কান্ট্রি যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকে ওইসব দেশে ডিপোর্ট করতে পারে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভলি বিভিন্ন দেশের সাথে অ্যাসাইলাম কোঅপারেটিভ এগ্রিমেন্ট গুলো নেগোশিয়েট করছে। এই যত বেশি এগ্রিমেন্ট নেগোশিয়েট হবে ততই কিন্তু আরো মোশন বেশি আকারে ফাইল করা হবে। হ্যাঁ, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন গোল হচ্ছে যত বেশি মানুষকে অল্প সময়ের ভিতরে ডিপোর্ট করা যায়। এই জন্য এক্ষেত্রে আপনাদের এখনই আইনি সহযোগিতাটা খুব বেশি জরুরি। আগে তো দেখা যেত একটা অ্যাসাইলাম আবেদন ফাইল করা থাকলে হয়তো 5-10 বছর পরে তার হিয়ারিং পড়তো, অ্যাক্টিভলি কোনো কিছু করতে হতো না। এখন কনস্ট্যান্টলি তারা একটার পর একটা মোশন বা বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই অ্যাসাইলাম আবেদনগুলো খারিজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই আবেদনগুলো নিয়ে অনেক ধরনের লিগাল এবং হিউম্যান রাইটস কনসার্ন আছে, বিশেষ করে যেসব দেশে তারা ডিপোর্ট করতে চাচ্ছে, যেমন উগান্ডা, হন্ডুরাস,
গুয়েতেমালা বা ইকুয়েডর, এসব দেশে কিন্তু হিউম্যান রাইটস সিচুয়েশন খুবই নাজুক। তো এইসব দেশে যদি তাদেরকে ডিপোর্ট করা হয়, তো তাদেরকে ফুল এবং ফেয়ার অ্যাসাইলাম প্রসেস যেটা আছে, প্রসেসটা কিন্তু তারা পাবে না। এবং যুক্তরাষ্ট্রে হয়তো একটা ইমিগ্রেশন কোর্ট বা অ্যাসাইলাম একটা সিস্টেম আছে, ওখানে কিন্তু কোনো সিস্টেম নেই। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে ওইসব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। এখানে একটা থার্ড কান্ট্রিতে যদি তাদের ডিপোর্ট করা হয়, এখানে একটা মানুষ সেফলি যে সার্ভাইভ করতে পারবে, এটা নিয়েও কিন্তু সিগনিফিকেন্ট কনসার্ন আছে। আর একটা গুরুত্বপূর্ণ কনসার্ন হচ্ছে যে এই এই যে মোশন গুলো করা হচ্ছে, এই আইনগুলোকে রেট্রোঅ্যাক্টিভলি কার্যকর করা হচ্ছে। যেমন আচ্ছা। হয়তো অ্যাসাইলাম সিকারী দেশে এসেছেন 2021 সালে বা 2023 সালে, হুম। তারা এই চুক্তিগুলো সাইন করেছে 2025 সালে। তার মানে পিছন থেকে তারা কিন্তু এই এগ্রিমেন্ট গুলোকে কার্যকর করছে, যেটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ নয়। তো বেশিরভাগ জাজই হয়তোবা এই মোশন গুলোকে এন্টারটেইন করবেন না। সেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে এটা অপোজিশন ফাইল করা। কোনো একটা মোশন ফাইল করলে আপনাদের সাথে সেটা অপোজিশন ফাইল করে স্ট্রং আর্গুমেন্ট দিতে হবে যে আমার ক্লায়েন্ট বা এখানে মামলা যে বিবাদী আছে সে দেশে গিয়ে সেফ থাকবে না, বা এই দেশে কোনো প্রপার অ্যাসাইলাম প্রসেস নেই, বা এটা আইনিভাবে সিদ্ধ না, কারণ যেহেতু এটা রেট্রোঅ্যাক্টিভলি কার্যকর করা হচ্ছে। তো একটা সেক্ষেত্রে জিনিস হচ্ছে যে হ্যাঁ, জি, তো সেক্ষেত্রে যে ডিউ প্রসেস আছে এখানে, সেটা কিভাবে লঙ্ঘিত হতে পারে বলে আপনি মনে করছেন এই টোটাল বিষয়টা? সবচেয়ে বড় ডিউ প্রসেস হচ্ছে আপনার জানেন যে কোনো আইনই কিন্তু পিছন থেকে কার্যকর করা যায় না, হুম। বিশেষ করে যদি আইনটা কারোর লিবার্টি বা লাইফ হুম। বা কোনো প্রপার্টিকে ডিপ্রাইভ করে। বলা হয় যে প্রোটেকশন এগেনস্ট এক্সপোজড ফ্যাক্টর ল। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে 2025 সালে কোনো একটা আইন করে, এটা যারা 2020 সালে এখানে এসেছেন বা 2021 সালে এসেছেন বা 2022 সালে বা 23 সালে এসেছেন, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল করাটা কিন্তু এখন থেকে কার্যকর করা, যেটা খুবই আনফেয়ার এবং এটা খুবই আনইউজুয়াল। জেনারেলি এসব ক্ষেত্রে ইউজ করে না। তো বেশিরভাগ জজই আমরা আশা করছি যে এই মোশন গুলোকে এন্টারটেইন করবেন না। কিন্তু এই বড় জিনিসটা হচ্ছে যে আইনগতভাবে আর্গুমেন্টটা করাটা কিন্তু খুব জরুরি। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে এই একটা প্রশ্ন নিয়ে আমরা একটু দর্শকের প্রশ্নের কাছে যেতে চাইব। তো সেটা হচ্ছে যে এই ধরনের আবেদনের বিরুদ্ধে, মানে ধরুন যে এদের শুরুই করলো, সেটা আপনার রেট্রোস্পেক্টিভ ইফেক্টিভ দিয়েই করুক আর যে যখন থেকেই করুক, এই ধরনের আবেদনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর আইনি যদি কেউ স্ট্র্যাটেজি কি নিতে পারে, তার জন্য রক্ষা কবচটা কি হতে পারে? ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যে সেকশনটি বা যে ধারাটি এখানে সাইট করে, সেটা হচ্ছে যে 8 ইউএস কোড সেকশন 1158 A2A। এই ধারার আন্ডারে বলা আছে যে যুক্তরাষ্ট্র তখনই কোনো থার্ড কান্ট্রিতে ডিপোর্ট করতে পারবে। এখানে কয়েকটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে যদি থার্ড কান্ট্রি সেফ হয়। মানে এখানে আমাদের আর্গুমেন্ট করতে হবে যে থার্ড কান্ট্রিটা সেফ নয়। যেমন উগান্ডার মতো দেশ, এখানে যুদ্ধ বিগ্রহ লেগে আছে বা সিভিল ওয়ার আছে বা হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, সেখানে কিন্তু আমার ক্লায়েন্ট সেফ থাকবে না। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে দেশে পাঠাবে ওই দেশে কিন্তু ফুল এবং ফেয়ার অ্যাসাইলাম প্রসেস আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে দেশে পাঠাবে সেখানে কোনো অ্যাসাইলাম প্রসেসই নাই, তাহলে সে কিভাবে এখানে প্রোটেকশন পাবে? ন্যায় বিচার পাবে। এবং তৃতীয়টা হচ্ছে যে এটা যুক্তরাষ্ট্রের স্বার্থে এই অ্যাপ্লিকেন্টকে তৃতীয় দেশে পাঠানো ঠিক হবে না। কারণ যারা অলরেডি টর্চার্ড হয়ে এসেছে বিভিন্ন দেশ থেকে, হুম। তারা কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের যে স্টেট মানে যুক্তরাষ্ট্রের যে ইন্টারনাল ল, ওই ল এর আন্ডারে শুধু প্রোটেকশন পায় না, তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে বিভিন্ন কনভেনশন আছে, যেমন কনভেনশন এগেনস্ট টর্চার বা ইন্টারন্যাশনাল কনভেনশন এগেনস্ট রিফিউজি রিফাউলমেন্ট, এগুলোর পক্ষ থেকে কিন্তু তারা প্রোটেকশন পায়। আমরা যুক্তরাষ্ট্রের শুধু ইন্টারনাল ল না, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন আছে, তো অব্লিগেশনের আন্ডারেও তারা রক্ষা অবশ্যই পায়। এবং সবচেয়ে আমরা কয়েকটা আর্গুমেন্ট যেটা করি সেটা হচ্ছে যে এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল না করতে পারে, যেমন থার্ড কান্ট্রি সেফ না, এবং যে কান্ট্রি তাকে ডিপোর্ট করবে ওই কান্ট্রিতে কোনো অ্যাসাইলাম প্রসেস যদি নাই, ফুল এবং ফেয়ার অ্যাসাইলাম প্রসেস নেই, এবং তৃতীয়ত হচ্ছে যে জনস্বার্থে তাকে তৃতীয় কান্ট্রিতে ডিপোর্ট করা ঠিক হবে না। এবং আরেকটা আর্গুমেন্ট হচ্ছে তাদেরকে ডিউ প্রসেসটা মেনটেন করা হচ্ছে না, যেহেতু এগ্রিমেন্টগুলো পিছন থেকে কার্যকর করা হচ্ছে। হুম। হুম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এইসব যেসব দেশে পাঠানো হচ্ছে এগুলো খুবই ভঙ্গুর কান্ট্রি, হিউম্যান রাইটস সিচুয়েশন খুবই ভঙ্গুর।
এবং সেখানে কোনো ফাংশনিং অ্যাসাইলাম সিস্টেম নেই। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এইসব ক্ষেত্রে জেনারেলি যারা মামলার বিবাদী যারা আছেন বা যারা অ্যাসাইলাম সিকার আছেন তাদেরকে একটা এফিডেভিট দিতে হবে বা একটা হলফনামা দিতে হবে। তারা যুক্তরাষ্ট্রে আসার সময় বিভিন্ন দেশে যে খারাপ অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছেন, আমরা জানি যে তারা ব্রাজিল, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা, মেক্সিকো সব দেশ দিয়ে আসার সময় অনেকেই কিন্তু অনেকের জীবন সংকটাপন্ন হয়, অনেকেই মারা গেছেন। অনেকেই রবারির শিকার হয়, অনেকেই বিভিন্ন ধরনের ডিজিজের শিকার হয়, অনেকে কিন্তু অপহরণ হয়, অনেককে জিম্মি করা হয়। তাদের এই অভিজ্ঞতাগুলো কিন্তু তারা যদি একটা হলফনামায় দেয়, হয়তো জজ বুঝতে পারবে যে অ্যাসাইলাম সিকারদের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে আসলে নিরাপদ নয়। সেফটি নেই। এখানে ক্লায়েন্টদের কাছ থেকে এফিডেভিট নেওয়াটা এটা খুবই জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তার মানে আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে থার্ড কান্ট্রি রিমুভাল এবং সেফ থার্ড কান্ট্রি এই পার্থক্যটা আপনিও ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে। তো আমরা আরও দুই একটা প্রশ্ন করতে পারি, কিন্তু অনেকক্ষণ ধরে দর্শকদের অপেক্ষা করে রেখেছি, তাদের প্রশ্নগুলো একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি কল দিয়েছি পেনসিলভেনিয়া থেকে। আমার নাম মোহাম্মদ হাসান। জি, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি যে এই আগস্টের 1 তারিখ। ঠিক আছে, এখন ডিসিটিং লেটারও পাই গেছি। আমার প্রসেস হচ্ছে আমার বর্তমানে প্রেগনেন্ট, আশা করি আর 1 মাস পর ডেলিভারি হবে। এখন আমি আমার বেবির জন্য কি করতে পারি? আপনার স্ট্যাটাসটা কি? আমি এখন ইউএস সিটিজেন। ইউএস সিটিজেন। এই 2025 সালের আগস্ট মাসে অ্যাপ্লাই করেছেন? জি। আচ্ছা, অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা আগেও বলেছি যে I-130 পিটিশন যেটা আছে, পারিবারিক সম্পর্ক ভিত্তিতে যে পিটিশনটা করা হয়, সেই পিটিশনটি অ্যাপ্রুভ হতে এখন প্রায় 50 মাসের মতো সময় লেগে যাচ্ছে। 4 বছরের উপরে। জি, সুতরাং এটা খুবই দীর্ঘমেয়াদী একটা প্রসেস আনফরচুনেটলি। আপনার যে রিসিট নাম্বারটি আছে সেই রিসিট নাম্বারটা দিয়ে আপনি ইউএসসিএস প্রসেসিং টাইম বা ওইখানে কিছু টুলস আছে, আপনি অনলাইনে আপনি চেক করে দেখতে পারেন যে কত সময় লাগতে পারে। আমি এখন খুবই দীর্ঘ সময় লাগছে এবং অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু আবার কনসুলার প্রসেসিং বা এগুলো অনেক সময় আছে। তবে উনি যেটা বলেন যে কিছু হেলথ কন্ডিশন আছে ওনার ওয়াইফের বা প্রেগন্যান্ট, আপনি বাচ্চা হবে, প্রেগন্যান্ট। লোকাল, জি, লোকাল কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করে আপনি জিনিসটাকে এক্সপার্ট করার চেষ্টা করতে পারেন। ধন্যবাদ। এটা সবচেয়ে ভালো মানে উপায়। অনেক ধন্যবাদ জি, জনাব জি। হাসান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি আবুল হোসেন বলছিলাম টেকনিক্যাল থেকে। জি, আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, বাট অ্যাপ্লাইয়ের মধ্যে আমি একটা ভুল করছি। ভুলটা হলো প্লেস অফ বার্থ জিজ্ঞাসা করছে কোথায়। আমার হলো কুমিল্লায়, পাসপোর্ট বা অ্যাসাইলামের হিস্ট্রির মধ্যে দেওয়া আছে কুমিল্লায়। আমি ভুলে আমার ঢাকার বাসার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যে প্লেস অফ বার্থ ঢাকা। জি। মানে এটা কি করতে পারি বা এটা কি প্রভাব পড়তে পারে দেখতে হবে। বা এটা সংশোধনের কোনো উপায় আছে কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? জি, জি, জি। অনেক ধন্যবাদ জনাব জি। আবুল হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। জি, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। জেনারেলি গ্রিন কার্ড অ্যাপ্রুভ করার আগে তারা একটা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউর সময় আপনি ওই আবেদনটি সংশোধন করে আবার নতুন করে সাবমিট করতে পারেন, বা ইন্টারভিউর দিনও আপনি নতুন করে সংশোধনটি জমা দিতে পারেন। তাছাড়াও আপনার যে সেন্টারে সেটা পেন্ডিং আছে সেখানে আপনি একটা লেটার সেন্ড করে এক্সপ্লেন করতে পারেন যে এটা একটা ভুলে হয়ে গেছে। মিস্টেক বা এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, এবং এটার সাথে আপনি আপনার বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করলে আমার মনে হয় যে কোনো বড় সমস্যা হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আবুল হোসেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেভাবে মানসিক একটা ট্রমার মধ্যে আছেন সেখান থেকে বেরিয়ে এসে এই সংশোধনটা করে ফেলুন তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে লিটন। জি, আমি স্যারের কাছে একটা আমার কোয়েকশন ছিল যে আমি 2023 সালে বর্ডার হয়ে আসছিলাম। আমার অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, কোনো ডেট দেখাইতেছে না। আর আমার ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করছি, 2 মাস হয়েছে, রিসিভ নোটিশও এখনো আসে নাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার
সাবওয়ে একটা টিকিট আমি আর আছে, ওইটা ডিসমিস লেটারও আছে আমার কাছে, আমি কোর্টে থেকে নিয়ে আসছি। তো ওটার কারণে ইউ ভিসায় কোনো প্রবলেম হবে কি না, বা আমি কি সেফ আছি, যেহেতু আমার অ্যাসাইলেম পেন্টিং আছে, আর ওই যে ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করছি, আমার করণীয় কি এখন? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার যতদূর মনে পড়ে এই প্রশ্নটির আগেও আপনি করেছিলেন, তারপরও অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। প্রথম হচ্ছে আপনি অ্যাসাইলাম আবেদন করেছেন 2023 সালে, আপনার কেসটা এখনো কোর্টে যায় নাই। তো অনেক সময় আপনার অ্যাসাইলাম অফিস থেকে ইমিগ্রেশন কোর্টে কেসটাকে রেফার করে আপনি আপনার অ্যাটর্নির মাধ্যমে রিকোয়েস্ট করে আপনার কেসটাকে আপনি কোর্টে নিতে পারেন। আইসের যে অ্যাটর্নি আছে তাকে ইমেল করলে তারা জেনারেলি এটা কোর্টে নিয়ে যায়। এটা আপনি চেষ্টা করতে, আপনার অ্যাটর্নির সাথে আপনি কথা বলেন। আর দ্বিতীয় হচ্ছে ইউ ভিসা। তো ইউ ভিসাটা হচ্ছে আপনি যদি ক্রাইম ভিকটিম হয়ে থাকেন আপনি ইউ ভিসা আবেদন করতে পারবেন। ইউ ভিসার সাথে অ্যাসাইলামের কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা। ইউ ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি অ্যাসাইলাম কেস ছাড়াই কিন্তু আপনি গ্রিন কার্ড নিতে পারেন। সুতরাং ইউ ভিসা অবশ্যই একটা পজিটিভ একটা জিনিস। আর তৃতীয়ত হচ্ছে যে ভায়োলেশন পেয়েছেন আপনি সাবওয়ে থেকে, এটা কোনো বড় কোনো ক্ষতি হওয়ার কথা না। সেটা ভায়োলেশন হয়, যেটা ছিল কোনো ভায়োলেশন বলতে হয়তো দেখা গেছে যে হয়তো টিকিট না পাঞ্চ করে নিজ দিয়ে উপর দিয়ে চলে গেছে বা দরজা দিয়ে চলে গেছে, হয়তো এরকম হতে পারে। আপনি যদি ফাইন পে করে দেন কোনো অসুবিধা হবে না। যদি ফাইন করে থাকে সে ফাইনটা পে করে দিলেই হলো। তবে অনেক সময় কিন্তু বিভিন্ন ইমিগ্রেশন ফর্মে প্রশ্ন থাকে যে আমি কখনো কোনো ফাইন বা কোনো ধরনের ভায়োলেশন করেছি কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনার কেয়ারফুলি দেখতে হবে যে এটা আপনার ডিসক্লোজ করা উচিত, কারণ গভর্নমেন্টের রেকর্ডে থেকে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনি এই প্রশ্নের উত্তরটি আগেও যা পেয়েছিলেন আজকেও কিন্তু তাই পেলেন। এখন যেভাবে বলা হলো আশা করি সেইভাবে যদি কাজ করেন নিশ্চয়ই এই সমস্যা থেকে আপনি উত্তরণ পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এখনো অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেবো, তবে একটা বিরতি নিতে চাই। বিরতির পর এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি আহসান হাবিব এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আহসান হাবিব, বিরতির আগে বলেছিলাম যে অনেকেই আমাদের ফেসবুকেও প্রশ্ন রেখেছেন, প্রশ্নগুলো একটু BH আহমেদ রওশন হবে, রওহান বা যেভাবেই উচ্চারণ হোক। তিনি বলছেন 2026-এ কি ইউএসএ স্টুডেন্ট ভিসাদের কোনো সুখবর আছে? মানে কোনো কিছু মানে ইউএস মানে স্টুডেন্ট ভিসা যারা আছে তাদের ক্ষেত্রে কোনো সুখবর আছে কিনা, কিংবা F4 ভিসার যে ক্ষেত্রে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন কোনো আপডেট আছে কিনা, এজ লক করার কোনো ব্যবস্থা আছে কিনা, যদি একটু বলেন। ধন্যবাদ। জানুয়ারি 2026 যে ভিসা বুলেটিন সেটা কিন্তু অলরেডি আউট আছে এই মুহূর্তে, এবং এই ভিসা বুলেটিন অনুযায়ী F4 ক্যাটাগরিতে কিছু মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে ইলেকশন ডেট এখন অগাস্ট 1, 2007। দ্যাট মিনস যাদের F4 ক্যাটাগরি বা ভাই বোনের জন্য আবেদনটি 2007 আগস্টের 1 তারিখে বা এর আগে করা হয়েছে, তারা কিন্তু এখন গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে, বা তারা কিন্তু ভিসা ইস্যু করা হচ্ছে। ডেট ফর ফাইলিং হচ্ছে এখন মার্চ 2008। আমার মনে হয় যে জানুয়ারিতে ডেট ফাইনাল ইলেকশন ডেটে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে F4 ক্যাটাগরির জন্য। আর স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশে এখনো কোনো রেস্ট্রিকশন হয়নি। আমরা জানি যে 25টার মতো দেশে কিন্তু রেস্ট্রিকশন আছে। সেখানে কিছু দেশ আছে, আফগানিস্তান, ইরাক বা কিছু দেশ আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন কিন্তু এখনো মতো নাই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এবং রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজের একটা ইন্টারভিউ বলেছেন যে স্টুডেন্টরা এই দেশে দরকার, কোনো স্টুডেন্ট ছাড়া এই দেশের ইউনিভার্সিটিগুলো খুব একটা সচল থাকতে পারবে না, এবং স্টুডেন্টরা এই দেশের ইকোনমিতে এবং এই দেশের নলেজে অনেক কন্ট্রিবিউট করে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা না। যারা উপযুক্তভাবে আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন পাবেন বা I-20 যারা পাবেন তারা কিন্তু নিশ্চয়ই চেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ যারা প্রশ্নগুলো করেছেন, কারণ প্রশ্নগুলো চলে গেছেন। হোসেন আহমেদ কাউসার, তিনি স্পেশাল জুবিনাইল যে আসে, is there any update about SIG case? I-136T approved with deferred action. Should I worry about for this situation? কি বলতে চাচ্ছেন? যাই হোক, আপনি যদি বুঝে থাকেন একটু বলুন। জি, এটা হচ্ছে যে যারা আন্ডার এজ কেস করে থাকে বা স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল, তাদের ক্ষেত্রে অনেকের কেস অ্যাপ্রুভ হওয়ার পরেও
গ্রিন কার্ড ফাইল করার জন্য অনেক লম্বা সময় ওয়েট করতে হয়। এবং তাদের ক্যাটাগরিটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বেসড থার্ড ক্যাটাগরি অফ আদার ওয়ার্কার। ওয়ার্কারদের জন্য এখন ডেট ফর ফাইলিং হচ্ছে জানুয়ারি ভিসার জন্য যে 22 মে 2021। যাদের I-360টি 2021 সালের মে মাসের 22 তারিখের আগে অ্যাপ্রুভ হয়েছে বা ওই দিন অ্যাপ্রুভ হয়েছে, তারা কিন্তু এখন গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এবং মে 2021-এর পরে যাদেরটা অ্যাপ্রুভ হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত গ্রিন কার্ড আবেদন করতে পারবেন না। আপনারা ভিসা বুলেটিনটি চেক করবেন, প্রত্যেক মাসে কিন্তু কিছুটা প্রগ্রেস হচ্ছে আদার ওয়ার্কারদের ক্ষেত্রে। এবং ভিসা ক্যাটাগরি এখন কিন্তু অ্যাভেলেবল আছে, এবং যাদের অলরেডি ডেফার্ড অ্যাকশন আছে তাদেরকে কিন্তু ডিপোর্ট করতে পারবে না এই দেশ থেকে। এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। এবং তারা কিন্তু ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবেন, সেটা দেশ সুবিধা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নির্ঝর আক্তার অনেক বড় প্রশ্ন করেছেন, পড়তে বোধহয় অনেকের জন্যই সমস্যা হয়ে যাবে। আর আব্দুর রাকিব, আপনি বারবার কেন আপনার প্রশ্নগুলো পাঠাচ্ছেন? তাতে করে অন্য লোকের প্রশ্নগুলো চলে যায়। দুবার করে যদি আপনারা পাঠান তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আর দেওয়া সম্ভবপর হবে না। একবারই পাঠাবেন। যদি তার কারোটা মনে হয় যে এটা উত্তর দেওয়ার মতো এবং আমি যদি পুনরায় দিতে বলি, তখন প্রশ্নটি আবার পোস্ট করবেন। নির্ঝর আক্তার বলছেন, আই অ্যাপ্লাই ফর মাই হাজব্যান্ড I-130. My husband attended second interview 2 months ago, and same time when they take second interview, they call me and ask lots of questions like my first husband information, divorce information, and my second husband information. After interview, consular officer tell my husband they need more time. They will email or call, but they didn't tell any time how long they will reply. My question now, what can we do? We need take any attorney or what can we do? Please tell me. I have a special child. Please tell me and advise. ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে খুবই কমন একটা সিনারিও যে ফ্যামিলি বেসড পিটিশনের ক্ষেত্রে অনেক সময় ভিসা ইন্টারভিউর পরেও বা পাসপোর্ট ফেরত দিয়ে দেয় বা তারা এটাকে হোল্ড করে রাখে, ডিসিশনটা হোল্ড করে রাখে। এটাকে বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বা 212G প্রসেসিং। এই প্রসেসিং এ অনেক সময় জেনারেলি 6 মাস সময় লাগে। 6 মাসের মধ্যে তারা ক্লিয়ারেন্স দেওয়ার কথা। যদি 6 মাসের ক্লিয়ারেন্স না দেয়, মাস পরে আপনি চাইলে ইনকোয়ারি করতে পারেন বা এক্সপার্ট রিকোয়েস্ট করতে পারেন। আপনার যে লোকাল কংগ্রেসম্যান বা কংগ্রেসওম্যান আছে তাদের সাথে যোগাযোগ করে বা সিনেটরের সাথে যোগাযোগ করে, একটু যদি আপনার একজন স্পেশাল চাইল্ড আছে, আপনি হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন আছে, আপনি কংগ্রেসম্যান বা কংগ্রেসম্যানের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট যে কনসুলার অফিস আছে, যদি ঢাকা হয় ঢাকায় আপনি যোগাযোগ করতে পারেন। যদি এতেও কাজ না হয় তাহলে আপনি ম্যান্ডামাস করতে পারেন। ম্যান্ডামাস করলে জেনারেলি 60 days এর মধ্যে তারা ভিসা ব্যাপারে একটা ডিসিশন দিয়ে দেয়, হয় অ্যাপ্রুভ করে, না হয় কিন্তু ডিনাই করে। আপনার অনেকগুলো অপশন আছে, আপনি প্রথমে নিজে চেষ্টা করে দেখতে পারেন। যদি কাজ না হয় আপনি কংগ্রেসম্যান অথবা কংগ্রেস উইমেন অথবা সিনেটর তাদের অফিসের সাথে যোগাযোগ করে এক্সপার্ট করতে পারেন। এবং তৃতীয়ত জেনারেল কোর্টে ম্যান্ডামাস করে কিন্তু ভিসার ব্যাপারে ডিসিশন আনতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নির্ঝর আক্তার। আব্দুর রাকিব, আপনি প্রশ্ন তো আমি তো আপনার কাছে বলিনি যে আপনি আবার পাঠান, আপনার প্রশ্ন ছিল। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমার গ্রিন কার্ডে আমি আমার কোম্পানির কাজের তথ্যের বিবরণ দেই, কিন্তু আমি পাশাপাশি কিছু ডেলিভারি কাজও করেছিলাম, কিন্তু গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনে সেটা উল্লেখ করি নাই ভুলবশত। এখন আমার করণীয় কি? জেনারেলি এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা তারা 5 years এর এমপ্লয়মেন্ট হিস্ট্রি চায়, এবং 5 years আপনি যত কাজ করেছেন সব কাজে কিন্তু তারা উল্লেখ করতে হয়। এটা হচ্ছে নিয়ম। বাট এটা ম্যাটেরিয়াল মিস্টেক বা অমিশন না, এর জন্য যে আবেদন ডিনাই হবে এটা আমার মনে হয় না। অনেক সময় যখন গ্রিন কার্ডে ইন্টারভিউ নেয় তখন আবেদনটা সংশোধন করার কিন্তু সুযোগ থাকে বা আবেদনটা আপডেট করার সুযোগ থাকে। এছাড়াও আপনি আপনার যে প্রসেসিং সেন্টার সেটা পেন্ডিং আছে সেখানে একটা লেটার পাঠিয়ে আপনি ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের সংশ্লিষ্ট পেজগুলো আপনি আপডেট করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আব্দুর রকিব, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অ্যাটর্নি সাহেবের কাছে জানতে চাচ্ছি, 2 মাস আগে প্রায় আমি অ্যাসাইলাম উইন করছি। এখন আমি কতদিন পর আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো?
অলরেডি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে ফেলছি, বাট গ্রিন কার্ডের অ্যাপ্লাইয়ের সঠিক টাইম কখন সেটা আমি জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি আহসান হাবিব। জি। যে আপনারা জানেন যে গত বছর যে নিয়মটা আপডেট করা হয় যে এখন গ্রিন কার্ড সাথে সাথে আবেদন করা যায়। যদি আপনার কেস আজকে অ্যাপ্রুভ হয়, আপনি কয়েক সপ্তাহ পরে আপনার যে মেডিকেল বা এই আনুষঙ্গিক ব্যাপারগুলো শেষ করে আপনি কিন্তু গ্রিন কার্ডে আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখনই আপনি আপনার মেডিকেল আছে গ্রিন কার্ডের জন্য, মেডিকেলটি সম্পন্ন করে আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন, কোনো আইনগত কোনো অসুবিধা নেই। তবে তারা 1 বছর হওয়ার আগে কিন্তু ডিসিশন দিবে না। আপনার কেসটা 1 বছর কমপক্ষে হোল্ড করে রাখবে, এরপরে তারা ডিসিশন দিবে। এবং আপনি চাইলে আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনি ইমিডিয়েটলি গ্রিন কার্ডে আবেদন করতে পারেন, কোনো আইনগত সমস্যা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আব্দুর রকিব। হ্যাঁ, আব্দুর রকিব আপনার প্রশ্নের জন্য, সরি আব্দুর রকিব না, টেলিফোনে করেছিলেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আমার নাম নুরুল ইসলাম, আমি বংশটাকি জি 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 আমি সিটিজেনের জন্য পরীক্ষা দিয়েছিলাম। জি। হিস্টোরিতে আমি খারাপ করছি। আচ্ছা, এখন প্রশ্ন 10টা ছিল, এখন কেউ বলে আবার দিলে 20টা করবে, এটা জানা নাই আর কি। মানে নতুন নিয়মে এখন কয়টা দিতে হবে? তা আপনার কি, আপনি কবে এটা পরীক্ষা কবে দিয়েছিলেন, এই সিটিজেনশিপ পরীক্ষা? আমি অক্টোবরে 28 তারিখ দিয়েছিলাম। তো এরপরে কি আপনাকে আবার ডেট দেয়নি, শুধু ওইটুক পরীক্ষা ফেল করার জন্য? হ্যাঁ হ্যাঁ, এই জানুয়ারি 5 তারিখ দিচ্ছে ডেট। জানুয়ারির 5 তারিখে দিচ্ছে। এখন কোন নিয়মে আপনার পরীক্ষা হবে, আগেরটা না পরেরটায়, তাই তো? জি জি। অনেক ধন্যবাদ নুরুল ইসলাম। অ্যাটর্নি আহসান হাবিব। আচ্ছা, আপনারা জানেন যে আগে সম্ভবত 6টা প্রশ্নের আনসার দিতে পারলেই পাঠ করতে পারতো। এখন কিন্তু 20টা প্রশ্নের ভিতরে কমপক্ষে 12টা প্রশ্নের সঠিক আনসার দিতে হয়। তো উনি সম্ভবত 8টা প্রশ্ন দিতে পারছেন, আর 4টা দিতে পারেন নাই। আপনার যদি আবার ইন্টারভিউ হয়, আপনাকে আবার 20টা প্রশ্ন করবে, 20টার ভিতরে আপনাকে কমপক্ষে 12টা প্রশ্নের সঠিক আনসার দিতে হবে। ধন্যবাদ। তার মানে আপনার জন্য এখন আরো বেশি কঠিন হয়ে গেল। তো তারপরে জি, জি। তার মানে আপনি যেহেতু হিস্ট্রিতেই ফেল করেছেন, জিওগ্রাফি হিস্ট্রি ওই ফার্স্ট পোর্শনই, এরপরে কিন্তু N400 আছে, সেটাও আপনি দেখে নেবেন। আবেদনের সময় দেখবেন ওখানে প্রশ্নটা 50টা প্রশ্ন আছে, সেখানে হা না আছে, হা আছে, মানে নার উত্তর আছে 44টা, হার আছে 6টা। এগুলো দেখে নিন পরবর্তীতে, যাতে শুধু এইগুলোই পড়ে গেলেন, ও পরে N400-এ যদি আপনি না দেখে যান, এটা অনেকেই ভুল করে, পরে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, একটু ত্রিশিকা মামুন এরা তিনি বলছেন, যাদের ইউ ভিসা অ্যাপ্লাই করেছে তাদের কি কোনো সমস্যা আছে আইএস দ্বারা? ইউ ভিসা কি ডিনাই হয়? জানাবেন প্লিজ। যে কোনো ভিসা আসলে ডিনাই হওয়ার তো একটা চান্স থাকেই। হ্যাঁ, সুতরাং ভিসা আবেদন করলেই যে ভিসা হবে নট নেসেসারিলি। আপনার যদি জেনুইন আপনি ক্রাইম ভিকটিম হয়ে থাকেন এবং আপনার পুলিশ রিপোর্ট থাকে, মেডিকেল রিপোর্ট থাকে, উইটনেস স্টেটমেন্ট থাকে, তাহলে ডিনাই হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যাদের জেনারেলি ইউ ভিসা পেন্ডিং থাকে তাদেরকে জেনারেলি আইএস তাদেরকে ডিপোর্ট করে না। তবে এনফোর্সমেন্ট যদি অন্য কোনো প্রায়োরিটি থাকে তাহলে সেক্ষেত্রে করতেও পারে। বাট আমরা যদি ইউ ভিসা পেন্ডিং থাকে তাহলে সেক্ষেত্রে মোস্ট লাইকলি ইউ আর সেফ। আপনার, কারণ এটা স্পেশাল ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির মাধ্যমে ডেফার্ড অ্যাকশন কিন্তু দেওয়া হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার মামুনিরা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আব্দুর রকিব, আপনি আমাদের খুব সম্মানিত একজন দর্শক, কারণ আপনি প্রতিদিনই কোনো না কোনো প্রশ্ন করেন এবং এই অনুষ্ঠান দি ভিউজে সবসময় প্রশ্ন করেন, এই জন্য আপনি স্পেশাল আমাদের কাছে, এই জন্য আপনার নামটা বেশি মনে থাকে। হাতে সময় নিয়ে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। মানু এল, মানে আল মামু হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড গেট অ্যারেস্টেড বাই আইস এ উইক অ্যাগো. What should I do now? And he is asylum case still going. কি করণীয় আছে? যে আইস কাস্টে থাকলে কিন্তু ডিপেন্ড করে যে সে কিভাবে এখানে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, এটার উপর ডিপেন্ড করে পেরোল রিকোয়েস্ট করা যায় আইসের কাছে, বা তার জামিনের জন্য রিকোয়েস্ট করা যায়। অনেক সময় ইমিগ্রেশন জাজের কাছে বন্ডের জন্য রিকোয়েস্ট করা যায়। তারপরে যদি কাজ না হয়, অনেক সময় ফেডারেল কোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন ফাইল করা যায়। আপনার আইনগত অধিকার অবশ্যই আছে। আপনি একজন অ্যাটর্নির মাধ্যমে তার পেরোল বা তার বন্ড
বা তার জামিনের জন্য আপনি আবেদন করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি আহসান হাবিব, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে এবং আজকে একটি বিশেষ অনুষ্ঠান, আজকে আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনদের বড়দিন, তাদের একটা অনেক বড় আনন্দের একটি উৎসবের দিন, সব কিছু উপেক্ষা করে এবং সরকারি ছুটির দিন, সব কিছু উপেক্ষা করে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ ইমিগ্রেশনের দুটো আপডেট দিয়েছেন এবং আইএস অ্যাসাইলাম আবেদনকারীদের তৃতীয় দেশে কেন পাঠাতে চাচ্ছেন, কি এর কনসিকুয়েন্সেস হতে পারে, আইনি চ্যালেঞ্জ কি হতে পারে, সব কিছু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। দর্শকদের প্রচুর প্রশ্নের জবাব দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ। দর্শক থেকে আবারও হ্যাপি হলিডেজ। আপনাদেরকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইমিগ্রেশনের দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি। আইএসএ অ্যাসাইলাম আবেদনকারীদের তৃতীয় দেশে পাঠাতে কেন চায়, আইনি চ্যালেঞ্জ কি, ইত্যাদি বিস্তারিতভাবে কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।